প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই বলছে আইএইএ মহাপরিচালক। অন্যদিকে ইরানের সংঘাতের ক্ষত যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ। যুদ্ধে মনোযোগ দিতে নিজের দুর্নীতির বিচার বন্ধ চান নেতানিয়াহু। এদিকে ইরানকে প্রতিবেশী দেশগুলোতে হামলা না করার আহ্বান হামাসের। অন্যদিকে সরাসরি ইরানের পাশে দাঁড়ানো চীন দিল সহায়তার ঘোষণা। 2 বছর বন্ধ থাকায় যমুনা সার কারখানার ক্ষতি 2800 কোটি টাকা। অন্যদিকে গুদামে পড়ে নষ্ট হচ্ছে 100 কোটি টাকার স্মার্ট মিটার। দেশে আরও 5 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ। মির্জা আব্বাসের রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে, বিদেশ নেওয়ার প্রস্তুতি। ইরান যুদ্ধ এত দীর্ঘায়িত হবে ভাবেনি যুক্তরাষ্ট্র। এদিকে ইরান যুদ্ধে বিজয় ঘোষণা করে বেরিয়ে আসার আহ্বান ট্রাম্পের উপদেষ্টার। অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধ করতে 2500 স্থল সেনা পাঠাল যুক্তরাষ্ট্র। 12 দিনে 16টি জ্বালানি জাহাজ চট্টগ্রামে, আরও 3টি পথে। হাদি হত্যাকাণ্ডের আসামি ভারতে ধরা, ফেরত দেওয়ার প্রশ্নে দিল্লি নীরবতা। এদিকে হাদি হত্যায় ফয়সালদের পালাতে সহায়তাকারী ফিলিপও ভারতে গ্রেপ্তার। রবিবার থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল, অকটেন, ডিজেল। মধ্যপ্রাচ্য সংকটে আকাশপথে কার্গো সক্ষমতা কমেছে, ভাড়া বেড়ে হয়েছে 3 গুণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট। ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানকে আসন্ন পারমাণবিক হুমকি হিসেবে দাবি করছে, ঠিক তখনই সম্পূর্ণ ভিন্ন কথা বললেন তিনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি মঙ্গলবার এক্সে এক পোস্টের বিষয়ে জানান। গ্রোসি লিখেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমার প্রতিবেদনে আমি খুবই স্পষ্ট ও দৃঢ় ছিলাম। ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই, তবে তাদের কাছে থাকা বিপুল পরিমাণে প্রায় অস্ত্র গ্রেডের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং আমার পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার দিতে অস্বীকৃতি জানানো গুরুতর উদ্বেগের কারণ। অন্যদিকে আচমকা কোনো সংঘাতের স্ফুলিঙ্গ পুরো একটি দেশের ইতিহাস বদলে দিতে পারে। 1990 সালের আগের কথাই ধরা যাক, তখন কুয়েত তার প্রতিবেশীদের চেয়ে বেশ আলাদা ছিল। উন্মুক্ত সমাজ, জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি আর আধুনিক সব অবকাঠামো। এরপর একদিন ইরাকি ট্যাঙ্ক দেশটিতে ঢুকলো, শুরু হলো প্রথম উপসাগরীয় যুদ্ধ। শুধু দালান কোঠাই ভাঙল না, তার চেয়েও গভীর কিছু ভেঙে পড়ল। সে মানসিক ধাক্কা কুয়েতের কয়েক দশকের অগ্রগতিকে পিছিয়ে দিয়েছিল। এখন উপসাগরের আকাশে আবারও ইরানি মিসাইল উঠছে। মনে হচ্ছে ইতিহাস তার সেই নিষ্ঠুর অধ্যায়েরই পুনরাবৃত্তি করতে চলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় স্তম্ভিত আরব প্রতিবেশীরা। তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্নগুলোই যেন আজ সত্যি হচ্ছে। ইরান এবার সরাসরি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার ও কুয়েতে আঘাত হেনেছে। এমনকি তেহরানের দীর্ঘদিনের বিশ্বস্ত মধ্যস্থতাকারী ওমানও এই হামলার থেকে রেহাই পায়নি। উপসাগরীয় দেশগুলো ইরানের ছোড়া বেশিরভাগ মিসাইল ঠেকিয়ে দিল, কিছু আঘাত বিমানবন্দর, বন্দর এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে 12 দিন পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার তার প্রথম সংবাদ সম্মেলনে হাজির হন। সংবাদ সম্মেলনে তিনি যুদ্ধের বিভিন্ন দিকের বিষয়ে কথা বলেন এবং একই সঙ্গে নিজের বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার প্রসঙ্গে মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, মামলাটিকে অযৌক্তিক সার্কাস আখ্যা দিয়ে তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে আবেদন জানান এই মামলা বন্ধ করে তাকে ক্ষমা করা হোক। তিনি যুক্ত করেন, প্রেসিডেন্টকে কেবল সঠিক কাজ করতে হবে এবং মামলা শেষ করতে হবে, যাতে আমি যুদ্ধ ও আঞ্চলিক কূটনীতিতে পুরোপুরি মনোযোগ দিতে পারি। এদিকে ফিলিস্তিনের ইসলামপন্থী আন্দোলন হামাস ইরানকে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানের আত্মরক্ষার অধিকারকেও তারা সমর্থন করে বলে জানিয়েছে খবর বার্তা সংস্থা এএফপি।
আজ শনিবার করা বিরল এই আবেদনে হামাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছে যাতে 28 ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্য জুড়ে চলা এই যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যখন দিন দিন আরও জটিল হচ্ছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পাশে দাঁড়িয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন। দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বিপুল সংখ্যক শিক্ষার্থী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে $2 লাখ জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে বেইজিং। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই সহায়তার কথা নিশ্চিত করেন। দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড টানা 2 বছর বন্ধ থাকায় প্রায় 2800 কোটি টাকার বিশাল ক্ষতির মুখে পড়েছে। 2024 সালের 15 জানুয়ারি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা 4,80,000 টন। 2 বছরে 9,60,000 টন উৎপাদন ঘাটতির ফলে সরকার প্রায় 2,400 কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারিয়েছে। এছাড়া কারখানা বন্ধ থাকলেও যন্ত্রপাতি ও জনবল সচল রাখতে বছরে 180 কোটি টাকা হিসেবে 2 বছরে রক্ষণাবেক্ষণ ব্যয় হয়েছে 360 কোটি টাকা। অন্যদিকে বিদ্যুৎ ব্যবস্থাপনার স্বচ্ছতা আনা এবং দক্ষতা বাড়াতে 2018 সালে স্মার্ট প্রি পেমেন্ট মিটার প্রকল্পে হাত দেয় তৎকালীন সরকার। কিন্তু বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির নানাবিধ অদক্ষতা এবং অস্বচ্ছতার কারণে প্রকল্পটি এখন ঝুঁকির মুখে। প্রকল্পের আওতায় পূর্ণাঙ্গ সিস্টেম ছাড়া আমদানি করা 4 লাখের বেশি স্মার্ট মিটার দীর্ঘদিন ধরে গুদামে পড়ে থাকায় এই ঝুঁকি সৃষ্টি হয়েছে। সরকারি নথিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপন করা না গেলে এসব মিটার বিকল হওয়ার আশঙ্কা রয়েছে। এতে বিফলে যাবে শত শত কোটি টাকার সরকারি বিনিয়োগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিপিডিসির আওতাধীন এলাকায় 8,50,000 স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পটি 2018 সালের অগস্টে এক নেকির অনুমোদন পায়। প্রায় 658 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয় 2021 সালের জুন পর্যন্ত, কিন্তু সেই মেয়াদ আরও অনেক আগে পেরিয়ে গেলেও প্রকল্পের বড় অংশ এখনো অসম্পূর্ণ। এরই মধ্যে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 834 কোটির বেশি টাকায়। কাজ শেষ করতে আবারও 1 বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ বিভাগ ও ডিপিডিসি। দেশে আরও 5 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন হয়। তারা 5 জনই বিএনপি নেতা। আগামীকাল তারা দায়িত্ব নেবেন। প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনে বিলকিস আক্তার জাহান শিরিনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রুকনুজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে ইউসুফ মোল্লা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ হয়নি, তবে পরীক্ষা ইনফেকশন ধরা পড়েছে। সফল অস্ত্রোপচার শেষে বর্তমানে তাকে হাসপাতালের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার পর্যাপ্ত সুযোগ না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানোর তোড়জোড় চলছে। শনিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমকে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এ তথ্য নিশ্চিত করেন। ডাক্তার শাহাবুদ্দিন জানান, মির্জা আব্বাসের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে, তবে তার ইনফেকশন রয়েছে। এই মুহূর্তে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতির উপর। চলমান সংঘাত 14তম দিনে পৌঁছানোর প্রেক্ষাপটে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিয়া ম্যাগনিয়ের বলেছেন, যুদ্ধ এত দীর্ঘ হবে এমনটা যুক্তরাষ্ট্র ভাবেনি। সম্প্রতি আল জাজিরাকে তিনি কথা বলেন। বেলজিয়ামের ব্রাসেলস থেকে এলিয়া ম্যাগনিও বলেন, আমার মনে হয় এটি খুবই কঠিন সময়, কারণ যুক্তরাষ্ট্র এত দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং ইরান ও তাদের মিত্রদের এমন প্রতিক্রিয়া ধারণা করেনি। এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়ে অবসরপ্রাপ্ত আমেরিকান আর্মি ব্রিগেডিয়ার জেনারেল স্টিভ অ্যান্ডারসন বলেছেন, এই মুহূর্তে বিজয় ঘোষণা করে ফিরে আসাই হবে প্রেসিডেন্টের জন্য সবচেয়ে চৌকস সিদ্ধান্ত।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধটি বর্তমানে আশানুরূপ দিকে যাচ্ছে না এবং এর ফলে ইরানে আরও চরমপন্থী এক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। অ্যান্ডারসনের মতে, যদিও ইরানের বেশ কিছু সামরিক স্থাপনা ও সম্পদ ধ্বংস করা হয়েছে, তবে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী মোটেও দুর্বল হয়নি, বরং তারা খুব দ্রুত নিজেদের পুনরায় গুছিয়ে নেওয়ার সক্ষমতা রাখে। অন্যদিকে চলমান ইরাক যুদ্ধে অংশ নিতে প্রথমবারের মতো ২৫০০ মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধ জাহাজ ইউএসএস ত্রিপলি। এই যুদ্ধজাহাজ থেকে মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবেন। চট্টগ্রাম বন্দরে মার্চের প্রথম ২ সপ্তাহে বড় পরিমাণে জ্বালানি পণ্য এসে পৌঁছেছে, যা দেশে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে। বন্দরের তথ্য অনুযায়ী ১৬টি জাহাজে এলএনজি, এলপিজি এবং অন্যান্য পরিশোধিত জ্বালানি সহ দেশের পথে এসেছে। আগামী কয়েকদিনে আরও ৩টি জাহাজ বন্দরে পৌঁছাবে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার আসামিদের বাংলাদেশে বিচারের জন্য ফেরত পাঠানো হবে কিনা বা তাদের সঙ্গে কথা বলার জন্য বাংলাদেশি কর্তাদের অনুমতি দেওয়া হবে কিনা জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরাসরি কোনো জবাব দেননি। রণধীর জয়সওয়াল বলেন, এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিবৃতিতে যা বলা হয়েছে তার বাইরে বাড়তি কিছু বলার নেই। অন্যদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরীফ হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে সীমান্ত পার হতে সহায়তায় নাম আসা ফিলিপ সাংমাকেও গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের বরাতে তাকে গ্রেপ্তারের খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা। ফয়সাল করিম ও আলমগীরকে গ্রেপ্তারের এক সপ্তাহের মাথায় শনিবার ভোরে রাজ্যের শান্তিপুর এলাকা থেকে ফিলিপকে গ্রেপ্তারের খবর দিয়েছে পত্রিকাটি। সরকারি জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহনে তেলের রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিং এর সীমা আর থাকছে না। শনিবার রাজধানীর গুলিস্তানে সেতু মন্ত্রী কথা জানান। তিনি বলেন, আপাতত ঈদ উপলক্ষে ডিজেল, পেট্রোল ও অকটেনের ক্ষেত্রে বিদ্যমান রেশনিং প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে। দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ রাত থেকে থাকছে না। রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো। আগামীকাল সকালে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। সেতুমন্ত্রী বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইরান যুদ্ধ শুরুর আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি চলবে। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে আকাশপথে রপ্তানি কার্গোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে গত 2 সপ্তাহে ভাড়া দ্বিগুণ, কোথাও কোথাও প্রায় 3 গুণ পর্যন্ত বেড়েছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, খরচ বাড়ার পাশাপাশি ফ্লাইট বিঘ্নিত হওয়ায় ডেলিভারির সময়ও দীর্ঘ হচ্ছে। এর পেছনে কাজ করছে বড় ধরনের সক্ষমতা সংকট। সংঘাত শুরুর আগে ইউরোপগামী চলানে বিমান সংস্থাগুলো প্রতি কেজিতে ভাড়া নিত প্রায় $2 থেকে $2.2। তবে এখন কার্গোর জায়গা সংকটের মধ্যে চাহিদা বাড়ায় সেই ভাড়া বেড়ে প্রতি কেজিতে $5.5 থেকে $6 পৌঁছেছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংস্থাটির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রগামী চালানের ভাড়াও বেড়েছে। আগে যেখানে প্রতি কেজির জন্য ভাড়া ছিল প্রায় $4.50 থেকে $5, এখন তা বেড়ে প্রায় $7 থেকে $8 দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinesসংবাদ.com। Fashion brand Mali Art, men's, ladies and kids wear. Art, be smart.